আপনাদের কি মনে আছে কিনা জানি না, আবার মনে করিয়ে দিচ্ছি। কয়েক মাস আগে এখনকার যিনি তথ্য উপদেষ্টা, তখন তিনি উপদেষ্টা ছিলেন না, বাট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, উপদেষ্টার পদমর্যাদায়। তিনি একটা কথা বলেছিলেন যে এই দেশটাকে তারা যেখানে নিয়ে যেতে চান, তাদের যে লক্ষ্যে নিয়ে যেতে চান, তার জন্য একটা গৃহযুদ্ধ আবশ্যক। এতদিন পরে এসে তার সেই কথার অর্থ যেন আমরা টের পেতে শুরু করেছি। আমার কেন যেন মনে হচ্ছে একটা গৃহযুদ্ধের শুরুর দিকে আমরা আছি, অথবা অন্যভাবে যদি বলি যে কেউ কেউ আমাদের তারা একটা গৃহযুদ্ধের দিকে এই জাতিকে, এই দেশকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছে। এবং আমি স্পষ্টভাবে বলি, এই কাজটা আমার কাছে মনে হয়েছে এই ছাত্র নেতাদের মধ্যে একজন, যিনি নাকি এখন ওই সংগঠন, ওনাদের যে জাতীয় নাগরিক পার্টি, সেই সংগঠনের একজন শীর্ষ পর্যায়ের নেতা মিস্টার হাসনাত আবদুল্লাহ, তিনিই সম্ভবত শুরু করেছেন। এই নেতাদের মধ্যে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের মধ্যে আমার কাছে, আমার মন্তব্য, এখানে আমার পক্ষপাতিত্ব থাকতে পারে, আমার কাছে সবচেয়ে মেধাবী মনে হয়েছিল এই হাসনাত আবদুল্লাহ সাহেবকে। এমন একজন মেধাবী লোক আজকে কেন এই ধরনের একটা স্ট্যাটাস দিলেন আমি বুঝতে পারি না। উনি ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, এবং এই স্ট্যাটাস দিয়ে আজকে হলো 21 তারিখ, 21শে মার্চ। উনি আজকে থেকে 10 দিন আগের 11 মার্চের একটা ঘটনা বর্ণনা করেছেন। 11 মার্চ দুপুর 2:30, সেই সময় লিখে উনি পুরো একটা স্ট্যাটাস লিখেছেন। বেশ বড়সড় একটা স্ট্যাটাস, একদম ছোট নয়, এবং প্রায় 500 পৃষ্ঠা, 500 হলে 450 ওয়ার্ডের মতো একটা বড় একটা স্ট্যাটাস। সেখানে উনি কী লিখেছেন? উনি যেটা বলেছেন যে এই 11 মার্চ দুপুর 2:30টায় উনি নাকি সেনানিবাসে, মানে ক্যান্টনমেন্টে উনি নাকি একটা মিটিংয়ে বসেছিলেন, এবং সেখানে তাদেরকে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে কিছু প্রস্তাব তাদেরকে দেওয়া হয়েছিল, এবং সেই প্রস্তাবগুলি বলাই বাহুল্য উনি প্রত্যাখ্যান করেছেন, এবং প্রত্যাখ্যান করে উনি এখন সেগুলি জনগণের কাছে প্রকাশ করে দিয়েছেন। তো এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেকে অনেক কথা বলতেছেন যে 11 তারিখের ঘটনা উনি এতদিন পরে কেন প্রকাশ করলেন। যাই হোক, সেটার ব্যাখ্যা ওনার অত ওভাবে নাই, বাট কিছুটা আছে, সেটা আমি বলছি। তার আগে আমি ওনার স্ট্যাটাসের কিছু কথা আপনাদের পড়ে শোনাবো এবং সঙ্গে সঙ্গে মন্তব্য করব। পরে একবারে মন্তব্য করতে গেলে না খেয়ে হারিয়ে ফেলি, কাজে এই সঙ্গে সঙ্গেই মন্তব্য করব। উনি লিখেছেন, আপনি শুনুন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে। মানে মূল বক্তব্য হলো রিফাইন্ড আওয়ামী লীগ, মানে যে সমস্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধ, অপকর্মের অভিযোগ ছিল, তাদেরকে বাদ দিয়ে একটা নতুন আওয়ামী লীগ করা হবে, রিফাইন্ড। এবং সেখানে শীর্ষস্থানে থাকবে সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন এবং তাপস। এই যে তাপসকে আমি আমার মন্তব্যটা করছি, তাপসকে যদি আপনি আনেন আওয়ামী লীগের মাথায়, সে রিফাইন্ড হলো কী করে? একই জিনিস হলো। আওয়ামী লীগ আমলের সবচেয়ে দুর্নীতির অভিযোগ যে সমস্ত আওয়ামী লীগের লিডারদের মধ্যে ছিল, তার মধ্যে তাপস হলো শীর্ষস্থানীয় একজন। তাকে দুর্নীতিতে হারাতে পারবে এমন লোক মনে হয় খুব কমই ছিল। আমি জানি না, কেউ পারলে পারতেও পারে, কিন্তু আওয়ামী লীগের লিডারদের মধ্যে তার চেয়ে বেশি দুর্বিনীত, তার চেয়ে বেশি বেপরোয়া, তার চেয়ে বেশি করাপ্ট, এবং তার চেয়ে বেশি, আপনি কী বলবো, এটা অসভ্য দ্বিতীয় আর কোনো নেতা ছিল কিনা আমার সন্দেহ আছে। সে তো মানুষকে মানুষই মনে করতো না। এই লোক বলেছিল, একজন সেই চিফ জাস্টিসকে নাকি নামিয়ে দিয়েছিল, এই লোক বলেছিল। আর তাকে মাথায় আনলে রিফাইন্ড আওয়ামী লীগ হয় কীভাবে ভাই? ঠিক আছে, আরও কি লিখেছেন? উনি লিখেছেন, আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30টায়। এই 2 জনকে আমি জানার খুব আগ্রহ ছিল, আমি পুরো জিনিসটাই পড়লাম, আমি ওই 2 জন সম্পর্কে জানতে পারলাম না। আপনি যদি আপনার নাম প্রকাশ করতে পারলেন, তো ওই 2 জনের নাম প্রকাশ করলেন না কেন? এটা কিন্তু আমার একটা প্রশ্ন, আশা করি উনি জবাব দেবেন। উনি আরেক জায়গায় লিখেছেন, ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। তারপরে এটা প্রমাণ দিতে যে বলছেন, আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। আচ্ছা, তাহলে কোন কোন দল রাজি হয়েছে নামটা বলুন। তারা কি করেছে, কি বয়ান দিয়েছে? আমার তো এরকম কোনো বয়ান দেখছি না।
হ্যাঁ, আমি দেখছি যে বিএনপি শুরু থেকেই বলছে, এটা দু একদিন হয় না, অনেক আগে থেকে তারা বলছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। কেন চায় না? এটা তাদের রাজনীতি, এবং বিএনপির রাজনীতিটা আমার কাছে একদম স্পষ্ট। আমার ধারণা বিএনপি না চাওয়ার কী কারণে চায় না এটা সবাই বুঝবেন। বিএনপি চায় না এই কারণে যে বিএনপি মনে করে যে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তারপরেও তাদের কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ তো জনগণ দ্বারা প্রত্যাখ্যাত একটা দল, জনগণ এই দলকে ভোট দেবে না, মাঝখান থেকে তাদের লাভ হবে, তারা ইলেক্টেড হবে এবং তারা বলতে পারবে যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করেছি, আমরা জিতেছি। এই হলো বিএনপির হিসাবটা, স্পষ্ট হিসাব। আর যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন হয় তাহলে সারা দুনিয়া বলবে যে আওয়ামী লীগবিহীন নির্বাচনে আপনি জিতছেন, তাহলে এটা অত ইনক্লুসিভ হয় না বলবে। কিন্তু এই কথাটা তো কয়েকদিন আগে জাতিসংঘের যে অনুসন্ধানী দল এসেছিল তারাও তো বলে গেছে, তারাও তো আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। এটাই নিয়ম। কাজে বিএনপি না চাওয়া খুব স্বাভাবিক। চায় কারা? চায় এই ছাত্ররা। কেন চায়? চায় এই কারণে আওয়ামী লীগ থাকলে তাদের অবস্থাতে আরও খারাপ হবে, এটা তাদের মাথায় ঘুরাই দিছে। মূল ঘটনা এখানেই। যাও, আমি এরপরে আসি। আরেক জায়গায় উনি লিখেছেন রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, মানে তাদেরকে বলা হয়েছে, তাকে আমাদেরকে আরও বলা হয়, কি বলা হয়? রিফাইন্ড আওয়ামী লীগ যাদেরকে দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। এটা নাকি তাদেরকে আর্মির পক্ষ থেকে বলা হয়েছে। আচ্ছা, যদি এরকম বলা হয়ে থাকে অসুবিধাটা কি? তাহলে অসুবিধাটা কি? তাহলে তো আমার পক্ষে মনে হয়ে যেতে খারাপ কি? কারণ আওয়ামী লীগ পুরো দলটাই খারাপ। তাহলে কি হয়? তাহলে আওয়ামী লীগের যারা সমর্থক, যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারাও খারাপ। তো এই লোকগুলিকে আপনি কী করবেন? দেশ থেকে বের করে দেবেন? সবাইকে জেলে পড়বেন? পারবেন? ওই ক্ষমতা আপনার আছে? আওয়ামী লীগ খারাপ হয়নি। আওয়ামী লীগের গঠনতন্ত্র চেঞ্জ হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র দেখে বলেন তো এই গঠনতন্ত্রের কোন ধারায় আনা হয় খারাপ? বলতে পারবেন না। আওয়ামী লীগ একটা বড় দল, অনেক সমর্থক। এই দল যারা পরিচালনার দায়িত্বে ছিল গত কয়েক বছর তারা খারাপ করেছে। তারা এই দলের নাম নিয়ে তারা অপরাধ করেছে। আপনি দেখবেন কিছু কিছু লোক নামাজ রোজা সব পরে, জব্বা আছে, মাথা মধ্যে নামাজ পড়তে পড়তে কালো দাগ হয়ে গেছে, টুপি আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু ঘুষ খায়। দেখেন না এরকম? বহু দেখছেন। এখন সে যে ঘুষ খায় এটা কি তার এই লেবাসের দোষ? সে যে ইসলামের কথা মুখে বলে এটা কি ইসলামের দোষ? নাকি ইসলামের নামে ওই লোকটা এই কাজটা করেছে? এটা ওই লোকটার ব্যক্তির দোষ। এর জন্য তার শাস্তি ইহকালেও আছে, পরকালেও আছে। তো যদি আওয়ামী লীগের নামে কেউ অপকর্ম করে থাকে তার জন্য ওই লোকটা দায়ী, আপনি আওয়ামী লীগকে দায়ী করতে পারেন না। এই জায়গাটাতে কিন্তু এই যে সূক্ষ্ম এটা পার্থক্যটা, এটা অনেকে বুঝতে চায় না। ভাই, আওয়ামী লীগের যত লোক করাপশন ছিল, আপনি হয়তো বলবেন যে এভাবে দেখলে তো আওয়ামী লীগের সমস্ত নেতাই চলে আসে। আসুক, সমস্ত নেতারই বিচার করেন। সেন্ট্রাল লিডার, জেলা পর্যায়ে লিডার, উপজেলা পর্যায়ে লিডার, এমপি যত ছিল সবার বিচার করেন, আমার কোনো আপত্তি নাই। ধরে ধরে বিচার করেন। কিন্তু যারা এই পদগুলিতে ছিল না, যারা আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগকে ভালোবাসে, তাদেরকে আপনি নিষিদ্ধ করবেন কোন বিবেচনায়, কোন দায়িত্বে, কোন হিসাবে, কোন যোগ্যতায়? পারেন না রে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা আসেন আরেকটু পড়ি। তাদেরকে নাকি ওই আরবিদের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। তো আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক সত্য কথা তো, এটা মিথ্যা বলে নেই তো। আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। পৃথিবীর সব দলই একসময় ফিরে আসবে। আসবে না কেন? ওটা তার আদর্শের কথা। আদর্শ তো আমাদের কোনো খারাপ দেখি না। আলোচনার এক পর্যায়ে, এখন এই আলোচনা শুনুন আপনারা, আলোচনার এক পর্যায়ে বলি, মানে কে বলে? হাসনাত আব্দুল্লাহ, যে যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপুল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 years, তোমার বয়সের চেয়েও বেশি। এটা নাকি তাদেরকে বলছে আর্মি অফিসাররা, অথবা অপর পক্ষ। কে বলছে ভাই? নামটা বলেন। আপনি তো সবই বলে দিয়েছেন, তাহলে এই নামটা বলতে সমস্যাটা কি? আপনাকে কোন অফিসার বলেছে? অফিসার বলেছে নাকি কোনো সিপাহী বলেছে? কে বলেছে? নাকি আর্মি চিফ বলেছে? বলেন, নাম বলেন না কেন? আমরা আপনার নামটা শুনতে চাই। কে এই কথাটা বলেছে? যদি সে বলে থাকে, এই যে বলাটা, এই বলাটা সে বলতেই পারে, এখানে কিন্তু কোনো অন্যায় কিছু নাই। সে যদি 40 years চাকরি করে তাহলে আপনার বয়সের বেশি হবেই।
আবার এখানে নাকি আরও বলেছে যে তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। এই কথা নাকি ওই আর্মি ভদ্রলোক বলেছেন, ওনারা বলেছেন। যদি এই কথাটা বলে থাকে, এই কথা ভুলটা কী আছে? আওয়ামী লীগ ছাড়া আপনি ইনক্লুসিভ ইলেকশন কীভাবে করবেন? আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে, যে ইলেকশন আওয়ামী লীগ করছিল একবার 2014 সালে। ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আওয়ামী লীগ নিয়েই করতে হবে, কারণ আওয়ামী লীগের যে ভোটগুলি আছে, এই ভোটগুলি তো আছে আওয়ামী লীগের। ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগের ইলেকশন করে দেখেন না, তার অর্ধেক ভোট পান কিনা আপনারা দেখেন না? এত সোজা। মানুষের মন জয় করতে হয় ভাই। ভোট পেতে হলে মানুষ আপনাকে একটা ভোট দিবে, উল্টাভাবে মানুষের কাছ থেকে এই ভোটটা আদায় করতে হবে। একটা মানুষের কাছ থেকে একটা ভোট আদায় করতে হলে ওই মানুষের মন জয় করতে হয়। ওই মানুষকে ভয় দেখিয়ে পাওয়া যায় না, হুমকি ধামকি দিয়ে পাওয়া যায় না, ইমোশন ক্রিয়েট করে পাওয়া যায় না, যে কাজটা আপনারা এখন করছেন। আমি বলবো এই কথা হলে আরেকটু পরে বলবো। তারপরে উনি ফিনিশিং এসে মানুষকে কীভাবে উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন সেটাও একটু পরে শোনাই। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরে ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না, নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। তারপরে লিখেছেন আরেক জায়গায়, আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। তারপর আবার লিখেছেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বিধায় হতে দেব না। 5 আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই এবং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে। এই হলো ওনার স্ট্যাটাস। ফলে কি হলো? ফলে ওনারা যেটা করলেন আমার বিবেচনায় সেটা হলো যে এই সরকারের সঙ্গে তাদের সঙ্গে আর্মিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। কি লাভ হলো এতে? আপনি তো সেন্টিমেন্ট ক্রিয়েট করছেন, কিছু লোকের কাছ থেকে এক ধরনের সহানুভূতি পাচ্ছেন, পাবেন অল্প সময়, কোনো সন্দেহ নেই, কিন্তু এই সহানুভূতি খুব শিগগিরই কেটে যাবে। এবং আপনি ব্যক্তিগতভাবে আমার ক্ষতি হলো এখানে যে আপনাকে আমি যেরকম ঠান্ডা মাথার নেতা মনে করতাম, আপনাকে আর সেরকম মনে করতে পারছি না। আপনাকে আমাকে একজন হঠকারী নেতৃত্ব মনে হচ্ছে। এই কথাগুলি বলার মাধ্যমে আপনি আপনার হঠকারী আচরণ করছেন। আপনি খোলামেলা বলছেন, তো আমার কোনো আপত্তি নেই, আমি নিজেও খোলামেলা বলি, খোলামেলা বলতে পছন্দ করি, কিন্তু আপনি তো খোলামেলা বলেননি। আপনি কোথাও বলেননি আপনার সঙ্গে কি আলোচনা করেছে, তার নামটা কি বলেননি। আপনি আর্মিদেরকে খেপিয়ে দিয়েছেন, কিন্তু তার নামটা বলেননি। কেন বলেননি? তাহলে কি কোনো নাম নাই নাকি আপনার সঙ্গে সময় তাহলে ভয়ই নেই? আমার তো সমূহ সম্ভাবনা, আপনি ওখানে গিয়েছিলেন অন্য কোনো কাজে, হয়তো বেরিয়ে এসে আপনি এগুলি বানিয়ে বানিয়ে বলছেন। যদি এমন হয়, হতেই পারে, বুঝতে হবে। 11 তারিখের ঘটনা, গল্প বানাতে 10 দিন লাগলো কেন? তখন বললেন না কেন? দিন তো 10 দিন চলে গেছে। নাকি কারোর সঙ্গে আলাপ করেছেন, নাকি কেউ আপনাকে পরামর্শ দিয়েছে? আমরা কিছু নাম শুনি, যা নাকি আপনাদেরকে চালায়, যা নাকি দেশটাকে চালানোর কথা চিন্তা করে। ফরহাদ মাঝহার, ছোটন সাহেব, শুনি নামগুলো, খলিল সাহেব, নামগুলি শুনি। আর আরেকজন তো আছে আপনাদের ব্রাহ্মণ পীর, তাদের নাম শুনি। তাদের দ্বারা পরিচিত হয়ে করছেন, তাদের প্রত্যেকেরই স্বভাব আছে মানুষকে উত্তেজিত করা। আমার মনে হয় এটা কোনো সুস্থ রাজনীতির পরিচয় হচ্ছে না। দেশকে অস্থিতিশীল করার এর চেয়ে বড় পদক্ষেপ আমি গত কয়েক মাসে আর দেখিনি। প্রিয় দর্শক, এটা নিয়ে আরও আলোচনা হবে। আমি মনে করি আলোচনা মাত্র শুরু হলো, আমি আরও কয়েকটা দিক আলোচনা করব হয়তো আগামী 2-1 দিনের মধ্যে।